আমার শৈশব যাদের সঙ্গে কেটেছে তারা কেমন? জন্মের সময় আমার মা মারা যান, কাজেই মার কথা কিছুই জানি না। তিনি দেখতে কেমন তাও জানি না। অবিশ্বাস্য হলেও সত্যি যে তার কোনো ছবি নেই। বাবা মারা যান আমার 9 বছর বয়সে, তার কথাও তেমন মনে নেই। তার কথা মনে পড়লেই একটা উদ্বিগ্ন মুখ মনে আসে। সেই মুখে বড় বড় দুটি চোখ, ভারী চশমায় ঢাকা বলে সেই চোখের ভাবও ঠিক বোঝা যায় না। মনে হয় পানির ভেতর থেকে কেউ আমার দিকে তাকিয়ে আছে। বাবার উদ্বিগ্ন গলা, কিরে তোর ব্যাপারটা কি বলতো? যত্ন হচ্ছে না? আমি তো প্রাণপণ করছি। অবশ্যই ছেলে মানুষ করার কায়দা কানুনও আমি তেমন জানি না। কি যে ঝামেলায় পড়লাম। তোর অসুবিধাটা কি বলতো? পেট ব্যথা করছে? বাবার বোধহয় ধারণা ছিল শিশুদের একটি মাত্র সমস্যা, পেটে ব্যথা। তারা যখন মন খারাপ করে বসে থাকে তখন বুঝতে হবে তার পেট ব্যথা করছে। গভীর রাতে ঘুম ভেঙে কোনো শিশু যদি জেগে উঠে কাঁদতে থাকে তখন বুঝতে হবে তার পেটে ব্যথা। বাবার কাছ থেকে কত অসংখ্য বার যে শুনেছি, কিরে হেমু তোর কি পেট ব্যথা নাকি? মুখটা এমন কালো কেন? কোন জায়গাটায় ব্যথা দেখি? বাবা যে একজন পাগল ধরনের মানুষ এটা বুঝতে আমার তেমন দেরি হয়নি। শিশুদের বোধ শক্তি ভালো। পাগল না হলে নিজের ছেলের নাম কেউ হিমালয়ে রাখে? স্কুলে ভর্তি করাতে গিয়ে হেড স্যার গম্ভীর গলায় বললেন, ছেলের নাম কি বললেন? হিমালয়? জি। আহম্মদ বা মোহাম্মদ এইসব কিছু আছে? জি না, শুধুই হিমালয়। হেড স্যার অত্যন্ত গম্ভীর গলায় বললেন, ও আচ্ছা। বাবা উৎসাহের সঙ্গে বললেন, নদীর নামে মানুষের নাম হয়, ফুলের নামে হয়, গাছের নামে হয়। হিমালয়ের নামে নাম হতে দোষ কি? হিমালয় নাম রাখার বিশেষ কোনো তাৎপর্য আছে কি? অবশ্যই আছে, যাতে এই ছেলের হৃদয় হিমালয়ের মতোই বড় হয়, সেই জন্য এই নাম। তাহলে আকাশ নাম রাখলেন না কেন? আকাশ তো আরো বড়। বড় হলেও তা ধরাছোঁয়ার বাইরে, হিমালয়কে স্পর্শ করা যায়। কিছু মনে করবেন না, এই নামে স্কুলে ছেলে ভর্তি করা যাবে না। এমন কোনো আইন আছে যে হিমালয় নাম রাখলে সেই ছেলে স্কুলে ভর্তি হতে পারবে না? আইনটাইন আমি জানি না। এই ছেলেকে আমি স্কুলে নেব না। কেন? সিট নেই। আগে তো বললেন সিট আছে, এখন নেই। শিক্ষক হয়ে মিথ্যা কথা বলছেন? তাহলে তো এখানে কিছুতেই ছাত্র ভর্তি করা উচিত না। মিথ্যা কথা বলা শিখবে। খুবই ভালো কথা, তাহলে এখন যান। এই দীর্ঘ কথোপকথনের কিছুই আমার মনে নেই, মনে থাকার কথাও নয়। বাবা প্রতিটি ঘটনা লিখে রেখে গেছেন বলে বলতে পারলাম। বাবার মধ্যে গবেষণাধর্মী একটা স্বভাব ছিল। অতি তুচ্ছ বিষয় নিয়ে পাতার পর পাতা পরিষ্কার অক্ষরে লিখে গেছেন। তার বিদ্যা ছিল ইন্টারমিডিয়েট পর্যন্ত। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবার পর রাগ করে বাড়ি থেকে বের হয়ে আসেন, আর ফিরে যাননি। জীবিকার জন্য ঠিক কি করতেন তা পরিষ্কার নয়। জ্যোতিষবিদ্যা, সমুদ্রবিজ্ঞান, লক্ষণ বিচার এই জাতীয় বইয়ের স্তূপ দেখে মনে হয় মানুষের হাত টাত দেখতেন। একটা প্রেসের সঙ্গেও সম্ভবত যুক্ত ছিলেন। কয়েকটা নোট বইও লিখেছিলেন, নোটস অন প্রবেশিকা সমাজবিদ্যা এরকম একটা বই। তার পরিবারের কারোর সঙ্গেই তার কোনোই যোগাযোগ ছিল না। তাদের সম্পর্কে আমি জানতে পারি বাবার মৃত্যুর পর। গুরুতর অসুস্থ অবস্থায় বাবা তার বড় বোনকে একটি চিঠি লিখে জানান যে তার মৃত্যু হলে আমাকে যেন আমার মামার বাড়ি পাঠানো হয়। এটাই তার নির্দেশ, এর অন্যথা যেন না হয়। চিঠি পাওয়ার পরপরই বাবার দিকের আত্মীয় স্বজনে আমাদের ছোট্ট বাসা ভর্তি হয়ে যায়। আমার দাদাজানকে আমি তখনই প্রথম দেখি। সুঠাম স্বাস্থ্যের, টকটকে গৌরবর্ণের একজন মানুষ। চেহারার কোথায় যেন
জমিদার জমিদার একটা ভাব আছে। তিনি আমার মরণাপন্ন বাবার হাত ধরে কাঁদো কাঁদো গলায় বললেন, আমার ভুল হয়েছে, আমি বাবা তোর কাছে ক্ষমা চাচ্ছি, যথেষ্ট পাগলামি হয়েছে, আর না। আমার বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, আচ্ছা যাক, ক্ষমা করলাম, কিন্তু আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে মানুষ হোক। ও যাবে তার মামাদের কাছে। তার মামারা কি আমাদের চেয়ে ভালো? না, ওরা পিচাস শ্রেণীর। ওদের সঙ্গে থাকলে অনেক কিছু শিখবে। আমার দাদাজান এবার সত্যি সত্যি কেঁদে ফেললেন। বৃদ্ধ একজন জমিদার ধরনের মানুষ কাঁদছে, এই দৃশ্যটি সত্যি অদ্ভুত। তিনি কাঁদতে কাঁদতেই বললেন, তুই এক পাগল, তোর ছেলেটাকেও তুই পাগল বানাতে চাস। এই নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। আমাদের বড়লোক আত্মীয় স্বজনরা অত্যন্ত বিস্ময়ের সঙ্গে আমাদের বাসার সাজসজ্জা দেখতে থাকেন। এর ফাঁকে ফাঁকে বাবার সঙ্গে আমার দাদাজানের কিছু কথাবার্তা হল, যেমন, ঢাকায় কতদিন ধরে আছিস? প্রায় 3 বছর। এর আগে কোথায় ছিলি? তা দিয়ে আপনার দরকার কি? তোর মা যখন অসুস্থ তখন সব খবরের কাগজে তোর ছবি ছাপিয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম। খবরের কাগজ আমি পড়ি না। আমার বড় ফুপু এই পর্যায়ে হাত ইশারা করে আমাকে ডাকলেন। আদুরে গলায় বললেন, খোকা, তোমার নাম কি? আমি বললাম, হিমালয়। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে লাগল। দাদা দুঃখিত গলায় বললেন, ছেলের নাম কি সত্যি সত্যি হিমালয় রেখেছিস? বাবার সমস্ত আপত্তি অগ্রাহ্য করে তাকে বড় একটা ক্লিনিকে ভর্তি করা হলো। আপত্তি করার মতো অবস্থাও তার ছিল না। কথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। দু একটা ছোটখাটো বাক্য বলতেও তার অসম্ভব কষ্ট হতো। তাকে বাইরে চিকিৎসার জন্য পাঠানো হবে এমন কথা শোনা যেতে লাগল। বাবা তাদের সেই সুযোগ দিলেন না। ক্লিনিকে ভর্তি হবার 9 দিনের দিন মারা গেলেন। সজ্ঞানে মৃত্যু যাকে বলে। মৃত্যুর আগ মুহূর্তেও টনটনে জ্ঞান ছিল। আমাকে বললেন, তোমার জন্যে কিছু উপদেশ লিখে রেখে গেছি, সেগুলি মন দিয়ে পড়বে। তবে লেখাটা অসম্পূর্ণ, সম্পূর্ণ করবার সময় হল না। আমার দিকের কোনো আত্মীয় স্বজনের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না এবং তাদের সাহায্য নেবে না। তবে 16 বছর পর তুমি যদি মনে করো আমার সিদ্ধান্ত ভুল, তখন তুমি নতুন করে সিদ্ধান্ত নিতে পারবে। এর আগ পর্যন্ত মামাদের সঙ্গে থাকবে। মনে রাখবে, তোমার মামারা পিচাস শ্রেণীর। পিচাস শ্রেণীর মানুষদের সংস্পর্শে না এলে মানুষের সদ্গুণ সম্পর্কে ধারণা হবে না। ডাক্তার সাহেব এই পর্যায়ে বললেন, আপনি দয়া করে চুপ করুন, ঘুমোবার চেষ্টা করুন। বাবা শীতল গলায় বললেন, প্রতিপদ শুরু হয়ে গেছে। দ্বিতীয়ায় আমার মৃত্যু হবার কথা, কাজেই আমাকে বিরক্ত করবেন না। সবচেয়ে জরুরি কথাটাই আমার ছেলেকে বলা হয়নি। শোন হিমু, কোনো রকম উচ্চাশা রাখবি না। টাকা পয়সা করতে হবে, বড় হতে হবে, এই সব নিয়ে মোটেও ভাববি না। সমস্ত কষ্টের মূলে আমাদের উচ্চাশা। আমার উচ্চাশা ছিল বলে প্রথম দিকে খুবই কষ্ট পেয়েছি, শেষের দিকে উচ্চাশা ত্যাগ করতে পেরেছিলাম। তাই খানিকটা আনন্দে ছিলাম। আনন্দে থাকাটাই বড় কথা। সব সময় আনন্দে থাকার চেষ্টা করবি। বাবা কথা বলতে বলতেই একটু থামলেন। হঠাৎ গভীর আগ্রহ এবং বিস্ময়ের সঙ্গে চারদিকে তাকালেন। তারপর মৃদু স্বরে বললেন, ও আচ্ছা, তাহলে এর নামই মৃত্যু। এটা মন্দ কি? মৃত্যু তাহলে খুব ভয়াবহ নয়। তার কিছুক্ষণের মধ্যেই বাবার মৃত্যু হল। আমি কিছুদিন আমার দাদাজানের সঙ্গে থাকলাম। তিনি আমার প্রসঙ্গে বারবার বিস্ময় প্রকাশ করতে লাগলেন। আরে এটা কেমন ছেলে, বাবা মারা গেল, এক ফোঁটা চোখের পানি নেই,
এ তো দেখি তোর বাপের চেয়েও পাগল হয়েছে। এইদিকে আয়, বাপ মা মারা গেলে চোখের পানি ফেলতে হয়। আমি শীতল গলায় বললাম, আমাকে তুই তুই করে বলবেন না। তিনি চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রইলেন। দাদাজানের বাড়িটা বিশাল। সেই বিশাল বাড়ির দোতলায় একটা ঘর আমাকে দেয়া হলো। সেই ঘরে এই বাড়ির ছেলে মেয়েদের জন্য সার্বক্ষণিক প্রাইভেট টিউটর থাকেন। তার নাম কিসমত মোল্লা। তিনি যখন শুনলেন আমি কোনো স্কুলে পড়ি না, এতদিন বাবার কাছে পড়েছি, তখন একেবারে আকাশ থেকে পড়লেন। কি পড়েছ বাবার কাছে? ইংরেজি, বাংলা, অঙ্ক, ভূগোল আর নীতিশাস্ত্র। নীতিশাস্ত্রটা কি? কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, এইসব। কি বলছো? কিছুই তো বুঝলাম না। যেমন ধরুন মিথ্যা, মিথ্যা বলা মন্দ, তবে আনন্দের জন্যে মিথ্যা বলায় অন্যায় নেই। মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। বলছো কি এসব? বুঝিয়ে বলো। যেমন ধরুন গল্প, উপন্যাস, এসব মিথ্যা, কিন্তু এসব মিথ্যা দিয়ে আমরা সত্যকে চিনতে পারি। মাস্টার সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজেকে অতি দ্রুত সামনে নিয়ে বললেন, অমাবস্যা ইংরেজি কি জানো? জানি। অমাবস্যা হল নিউমুন। বলে নিউমুন, কিন্তু আকাশে তখন চাঁদ থাকে না। মৃন্ময় শব্দের মানে কি? মৃন্ময় হল মাটির তৈরি। মাস্টার সাহেব আমার কথাবার্তায় অত্যন্ত চমৎকৃত হলেন, কিন্তু এই বাড়ির অন্য কেউ হল না। আমার দাদাজান ক্রমাগত বলতে লাগলেন, তোর বাবা ছিল পাগল, উন্মাদ। ও যেসব শিখিয়েছে সব ভুলে যা, সব নতুন করে শিখবি। তোকে ভালো ইংরেজি স্কুলে ভর্তি করে দেব। আর শোন, তোর নাম দিলাম চৌধুরী ইমতিয়াজ, মনে থাকবে? দাদাজান বাড়িতে ঘোষণা করে দিলেন, একে কেউ হিমালয় বা হিমু কিছুই রাখতে পারবে না। এর নাম ইমতিয়াজ চৌধুরী, ডাকনাম টুটুল, মনে থাকবে? এই ছেলের মাথার ভেতর এই নাম দুটো ঢুকিয়ে দিতে হবে। সারাদিনে কম করে হলেও একে 25 বার চৌধুরী ইমতিয়াজ এবং 25 বার টুটুল ডাকতে হবে। ইটস অ্যান অর্ডার। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান, অ্যাস্ট্রেতে সেই পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই, যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘর বাড়ি। আমি ঘরে ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি। আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না। সে গ্রামে গিয়ে কি করবে? সে এইখানেই থাকবে, পড়াশোনা করবে। তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনো শুনেননি। দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফত আমাকে এই অধিকার দিয়ে গেছে। এখন যদি আপনারা দিতে না চান, বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে। কোর্টে ফয়সালা হবে। উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড় মামা অ্যাস্ট্রেতে আর একবার পানির পিক ফেলে বললেন, বাবার ইচ্ছে মতোই কাজ হোক, খামাখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্যে মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিশেষ সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই, 13 ভোটে ঠক খেয়েছি। যদি অনুমতি দেন একটা বেয়াদবি করি। কি বেয়াদবি? একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে, না খেলে দমটা বন্ধ হয়ে আসে। বড় মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে যাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে
মোটা টাকা পাবেন, তাই না? বড় মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভিতর দিয়া অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে। টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান কঠিন জিনিস তালই সাহেব। এই যে বোন বিয়ে দিলাম, তারপর আর কোনো খোঁজ নাই। কি যে যন্ত্রণা! কোনো চিঠিপত্র নাই। শুনি আজ এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়। কি যে যন্ত্রণা! যাক, হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কি জন্যে? চৌধুরী থাকবে পিছে। আগে ঘোড়া, তারপর গাড়ি। কি বলেন তালই সাহেব? দাদাজান কোনো উত্তর দিলেন না। তার চোখে মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড় মামার মুখে পান। সে অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কি করে? সেটা তালই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস, সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই। সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপরে কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানা লোকে নানা কথা বলে। কেউ বলে নাম কস্তে বিয়ে করে নিয়ে গেছে, পাচার করে দেবে। ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ধরেন মিডল ইস্ট, এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা না, এইগুলি সত্যি কথা। এই রকম পার্টি আছে। সত্যি কথা সব সময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালই সাহেব। সত্যি কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি, আর হিমালয় বাবাকে নিয়ে যাব। পরশু সকালে এসে নিয়ে যাব। তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এসেছি, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালই সাহেব। আত্মীয়দের মধ্যে গণ্ডগোল আমার পছন্দ হয় না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি। আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়ায় করেছে 3 গুণ। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায় রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এইটা তো বাপের ব্যাটা। আজ তাহলে উঠি তালই সাহেব। বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দিবেন, আপনার পায়ে ধরি। বড় মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা বিচার শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য 2 মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার 3য় দিনের একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড় মামার নির্দেশে বিড়াল 3টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবেহ করা যায়, তাতে দোষ হয় না। দেখি বড় ছুরিটা বার কর। এই কাজ তো আর কেউ করবে না, আমাকে করতে হবে। উপায় কি? মামা নিজেই উঠানে 3টা বিড়ালকে জবাই করলেন। এর মধ্যে একটা ছিল গর্ভবতী। ওই বাড়িতে আমার তেমন কোনো অসুবিধা হয়নি। 3 মামা একসঙ্গে স্কুল ঘরের মতো লম্বা একটা টিনের ঘরে থাকতেন। পুরো বাড়িতে ছেলেপুলের বিশাল দল। তাদের জগৎ ছিল ভিন্ন। একসঙ্গে পুকুরে ঝাঁপ দেয়া, একসঙ্গে সন্ধ্যাবেলা পড়তে বসা, একসঙ্গে স্কুলে যাওয়া, জাম্বুরা দিয়ে ফুটবল খেলা, গোল্লা ছুট খেলা, খাওয়াও হতো একসঙ্গে। এক মামি ভাত দিয়ে যাচ্ছেন, আরেক মামি দিচ্ছেন 1 হাতা করে তরকারি, 2 হাতা ডাল। চামচে যা উঠে আসে তাই। কেউ বলতে পারবে না আমাকে এটা দাও ওটা দাও, বললেই চামচের বাড়ি। আমাদের মধ্যে মারামারি লেগেই থাকত। এ ওকে মারছে, সে তাকে মারছে। সেসব নিয়ে কোনো নালিশও হচ্ছে না। নালিশ দেওয়ার বিপদ আছে। একজন নালিশ দিল, কার বিরুদ্ধে নালিশ, কি সমাচার
ভালো মতো শোনাই হল না। হাতের কাছে যে কয়জনকে পাওয়া গেল পিটিয়ে লাশ বানিয়ে ফেলা হলো। সত্যিকার অপরাধী হয়তো শাস্তিও পেল না। আমি এই বিশাল দলের সঙ্গে অবলীলায় মিশে গেলাম। সীমাহীন স্বাধীনতা, যে স্বাধীনতা সচরাচর শিশুরা পায় না। আমরা কি করছি না করছি বড়রা তা নিয়ে মোটেও মাথা ঘামাত না। একজনের হয়তো জ্বর হয়েছে, সে বিছানায় শুয়ে কুকু করছে, কেউ ফিরে তাকাচ্ছে না। নিতান্ত বাড়াবাড়ি না হলে ডাক্তার নেই। মাসে একবার নাপিত এসে সবকটা ছেলের মাথা প্রায় মুড়িয়ে দিয়ে ধান নিয়ে চলে যাচ্ছে। কাপড় জামারও কোনো ঠিক ঠিকানা নেই। এ ওরটা পড়ছে, ও তারটা পড়ছে। মামাদের বাড়ি থেকেই আমি মেট্রিক পাশ করি। যে বছর মেট্রিক পাশ করি বড় মামা সেই বছরই মারা যান। তার শত্রুর অভাব ছিল না, বলতে গেলে গ্রামের সবাই ছিল তার শত্রু। এক অন্ধকার বৃষ্টির রাতে একজন কেউ মাছ মারবার কোচ দিয়ে বড় মামাকে গেঁথে ফেলে। বিশাল কোচ, মামার পেট এফোর ওফোর হয়ে যায়। কোচের খানিকটা পিঠ ছেঁদা করে বের হয়ে থাকে। উঠানে চাটাই পেতে মামাকে শুয়ে রাখা হয়। দৃশ্য দেখার জন্যে সারা গ্রামের লোক ভেঙে পড়ে। তাকে সদরে নিয়ে যাওয়ার জন্যে মহিষের গাড়ির ব্যবস্থা হল। মামা ঠান্ডা গলায় বললেন, এতক্ষণ বাঁচব না, তোমরা আমাকে থানায় নিয়ে যাও। মরার আগে আমি কারাই কাজ করেছে বলে যেতে চাই। মামা কাউকে দেখেননি, তবু তিনি মৃত্যুর আগে আগে থানায় ওসির কাছে 4 জনের নাম বললেন। তিনি বললেন তার হাতে টর্চ ছিল, তিনি টর্চ ফেলে ফেলে এদের দেখেছেন। ওসি সাহেব মামার দেয়া জবানবন্দি লিখতে লিখতে বললেন, ভাই সাহেব, এই কাজটা করবেন না। ডেথ বেড কনফেশন খুব শক্ত জিনিস। শুধুমাত্র এর উপরই কোর্ট রায় দিয়ে দেবে। নির্দোষ কিছু মানুষকে আপনি জড়াচ্ছেন। এদের ফাঁসি না হলেও যাবজ্জীবন হয়ে যাবে। মামা বললেন, যা বলছি সবই সত্যি। কোরআন মজিদ আনেন, আমি কোরআন মজিদে হাত দিয়া বলি। ওসি সাহেব বললেন, তার দরকার হবে না, নিন এখানে সই করুন, এটা আপনার জবানবন্দি। মামা সই করলেন। মারা গেলেন থানাতেই। মরবার আগে মেছো মামাকে কানে কানে বললেন, এক ধাক্কায় 4 শত্রু শেষ, কাজটা মন্দ হয় নাই। 4 শত্রু শেষ করার গাঢ় আনন্দ নিয়ে মামা মারা গেলেন। তবে মৃত্যুর আগে আগে মৌলানা ডাকিয়ে তওবা করলেন। তাকে খুবই আনন্দিত মনে হল। বড় মামি ব্যাকুল হয়ে কাঁদছিলেন। তাকে ডেকে বললেন, তওবা করে ফেলছি, এখন আর চিন্তা নাই, সব পাপ মাপ হয়ে গেল, সরাসরি বেহেশতে দাখিল হব, খামাখা কান্দ কেন? তওবা সময় মতো করতে না পারলে অসুবিধা ছিল। আল্লাহ পাকের অসীম দয়া, সময় পাওয়া গেছে। কান্নাকাটি না করে আমার কানের কাছে দরুদ পড়ো, কোরআন মজিদ পাঠ করো। মামার মৃত্যুর পর আমি ঢাকা চলে এলাম। নতুন জীবন শুরু হলো বড় ফুপুর সঙ্গে।